আমি আনিসুজ্জামান খান, আমার সাথে আছে প্রকৃতি পর্যবেক্ষক মুন্নি এবং নিশি। আমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় খুঁজে বেড়াবো এই দেশের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী এবং বন পরিবেশ। আপনারা আমাদের সাথে থাকবেন। এই পানিটা রোয়াংছড়ি দিয়ে গিয়ে তারপরে সাঙ্গু, মাতামুহুরি এগুলোতে পড়ে। এই যে এখানে দেখো, এটা কিন্তু কি গাছ? ঢেকি শাক বলে না আমাদের দেশে? ঢেকি শাক, হ্যাঁ হ্যাঁ। ঝর্ণার ধারে বনের পাশে এই গাছগুলো বেশি হয়। এখানকার মানুষ শাক হিসেবে খায়, আচ্ছা। তারপরে গরু ছাগলের খাবার হিসেবেও। আর পৃথিবীর অন্য দেশে, তোমার ডেনমার্ক, নেদারল্যান্ডসে আমরা যে দুধ নিয়ে আসি ইম্পোর্ট করে, এই পাতা থেকে কিন্তু দুধ তৈরি হয়। আচ্ছা আচ্ছা। ড্রাই করে প্রসেস করে সেই পাউডার মিল্কটা আমরা নিয়ে আসি। এটা হচ্ছে ফার্ন লিফ। এবং অস্ট্রেলিয়ান একটা দুধের যে মনোগ্রাম আছে, লোগো, সেখানে দেখবে এই ফার্ন লিফটাই আছে এইটা। আর সেটা আমাদের এখানে অনাদরে অসংখ্য হাজার পড়ে আছে। সেই ফার্নেরই কিন্তু দেখো এখানে কিন্তু দুই ধরনের আছে। এটা পাতাটা সরু না, আর এটা মোটা। এবং কিছু ফার্ন আছে এটা গাছের মতো, ট্রি ফার্ন বলে। এই ট্রি ফার্ন যে বনে থাকে, তাহলে বুঝতে হবে যে বনটা অনেক পুরনো এবং প্রাচীন। এগুলো কি ঘাস? এটা আর একটা, এটা হলো যে নল খাগড়া বলে না? নল খাগড়া, হ্যাঁ। এটা এক ধরনের এলিফ্যান্টের নামের সাথে আচ্ছা। পাহাড়ি এলাকায় যে হাতি আছে না, হাতির কিন্তু মূল খাবার এটা। এই গাছটা আসাম, মেঘালয় এবং আমাদের হিল ট্র্যাক্টসে পাওয়া যায়। অনেক বড় একটা গাছ। হ্যাঁ, এটা তো এটা হচ্ছে ট্রি ফার্ন। এই যে দেখুন নিচে এখানে আছে, এটা কিন্তু এর কাছাকাছি, কিন্তু খুব ছোট হয়। এটা কিন্তু পাথরের মধ্যে হয়েছে। এই যে এই গাছটা এত বড় কেন? পৃথিবীতে দুর্লভ গাছপালা যেগুলো আছে তার মধ্যে এই ট্রি ফার্ন হচ্ছে একটি। এবং এটার বয়স অনেক, প্রায় 500-এর উপরে। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, এরপরে বার্মা। ট্রি ফার্ন উদ্ভিদ বিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ। স্যার, আমরা ওদিকে দেখলাম ওই একটা ফার্ন যেটা শাক হিসেবে ব্যবহার করে আদিবাসীরা, এটাও কি খাওয়া যায়? আমাদের গ্রাম অঞ্চলে যেগুলো ঢেকি শাক হিসেবে খায়, এটা ঠিক সেই রকম অত সুস্বাদু না, কিন্তু যেহেতু এটা সবুজ পাতা এবং কাণ্ডটাও সবুজ। পাথরগুলো থেকে আসলো, কিভাবে আসলো? কালকে আমরা যে নদীর ধারে একটা প্রোফাইল দেখলাম না, যখন এটা শক্ত হয়ে যায় তখন ওই প্রচণ্ড বর্ষণে কোথাও দিয়ে পানিটা ঝরে আসে। তো পানির স্রোতে এটা গোল আকৃতি হয়ে ভেঙে তখন এইখানে পড়ে যায় ঝর্ণার পানি। আচ্ছা। এবং এই ঝর্ণার পানি দিয়ে তোমার, এইটা তো মনে হচ্ছে কাঠ, উপরে শক্ত একটা গাছের মনে হচ্ছে। না, এটা ওই প্রোফাইলটাই পুরনো যে বড় গাছ আছে না, সেটা মাটির নিচে চাপা পড়ে অনেক বছর থাকলে তখন এটা ফসিল হয়। আচ্ছা। এবং ফসিল থেকে আমরা যে কয়লা পাই,
এই দেখো পাথর উপরে কিরকম সবুজ, তাই না? খেলাধুলা আছে, মাছ। স্যার, পৃথিবীর শুরু থেকে কি এই পাহাড়গুলো নাকি পরে কোনোভাবে তৈরি হয়েছে? অনেক আগের থেকে বাংলাদেশের ধরো নিচু যেগুলো প্লাবন ভূমি আছে না, হ্যাঁ। এটা বাদ দিলে পাহাড়ি এলাকাটা অনেক পুরনো, তেমন হিমালয়ের সাথে এর যোগ আছে। এই যে এখানে দেখো পাহাড়ের ঝর্ণার পাশে আমরা খুবই সূক্ষ্ম ছোট একটা সাপ, ব্যাংলোস। ওইটা কি মনে করা পড়ে পাহাড়ি ঝর্ণার পাশে এই সাপটা ছিল। আমাদের সৌভাগ্যবশত আমরা পেয়েছি, এবং এই যে মাথার পেছনে একটা রেড ব্যান্ড আছে, হ্যাঁ, হ্যাঁ দেখতে এই পাচ্ছি লাল। বৈশিষ্ট্য অনেকটা কোরাল স্নেকের মতো। এটা আসলে বাচ্চা সাপ, ছোট, কিন্তু এটা আকারে ধরো প্রায় 2.5 থেকে 3 ফিট হয়। 3 ফিট? হ্যাঁ, বড় এটা হয়, তো অনেক বড় হয়। এবং এটা খুবই রঙিন সাপ। আর এই সাপের নামটা কি? এটা হচ্ছে ফরেস্টের কোরাল স্নেক বলে। এই মালয়েশিয়া, মেঘালয়, তারপর আসাম এবং পার্বত্য চট্টগ্রামে, এবং আজকে যে সাপটা আমরা পেয়েছি বাংলাদেশে, এই সাপটির কোনো রেকর্ড নেই। এই সাপটা? হ্যাঁ, আমরা প্রথম পেলাম স্পেসিমেন। ও কিন্তু অনেক বড় সাইজের একটা ব্যাং খাচ্ছিল। সাপদের এটাকে বলে শ্যালো গ্যাপিং, যে তার মুখের মানে আকৃতিটা এমনই, তার মুখের চেয়েও 10 গুণ বড় জিনিস সে তার পেটের ভিতরে নিতে পারে, কিন্তু তার কিন্তু দাঁত দিয়ে চাবিয়ে খায় না। যখন প্রাণীটা ভিতরে যায় তখন এক ধরনের কনস্ট্রিক্টিং প্রেশার দিয়ে তার যে এনজাইম আছে, পাচক রস, সেটা দিয়ে সেই প্রাণীকে সে খেয়ে ফেলে। আমাদের দায়িত্ব হলো আমরা গবেষণার কাজে সাপটা পেয়েছি, দেখলাম, তো এটাকে আমরা তার জায়গা মতো ছেড়ে দেবো এখন। স্যার, আমি এখানে দেখতে পাচ্ছি গোল রঙের, মানে গোল আকৃতির, রংটা হচ্ছে সবুজ, আবার রেড নাকি ইয়েলো দেখ বুঝতে পারছি না। ওই জিনিসটা আসলে কি? আসলে তোমার দৃষ্টিভঙ্গি খুবই সূক্ষ্ম। এতে হচ্ছে ডুমুর বা ফিগস। আচ্ছা, এই পাহাড়ের যে মানুষ আছে এটাকে তারা সবজি হিসেবে এবং ফল হিসেবে এবং এটা কাঁচাও খাওয়া যায়? হ্যাঁ, বনৌষধি হিসেবে তারা এটা ব্যবহার করে। আমরা দেখি একটু একটা হ্যাঁ, ফল নিয়ে এসে কি হ্যাঁ। করা যায়। অনেক বড় সাইজ। থ্যাংক ইউ। এই যে ফলগুলো নিয়ে এসছি না, এটা হচ্ছে তোমার পেকে গেছে, ম্যাচিউরড। এগুলো কেউ খায় না, ওরা হ্যাঁ, খেয়েছে। এটা প্রমাণ হলো যে কোনো না কোনো বন্যপ্রাণী যারা বনে থাকে এটা তাদের খাবার, এবং তারা খেয়েছে। দেখো পেকে গেলে কি চমৎকার একটা কালো রং হয়। হয়। আর এই ফলটাই আফ্রিকা এবং তোমার মধ্যপ্রাচ্যে এটাকে শুকিয়ে আমাদের যেমন কিশমিশ, তারপরে শুকনো ফল আছে না, সেরকম করে, তার সঙ্গে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে প্যাকেট করে। তো পৃথিবীতে এই যে ড্রাই ফিগস প্যাকেট করা, এটা কিন্তু খুবই মূল্যবান, নিউট্রিশাস। তুমি খাবা, ফ্যাট হবে না, কিন্তু তুমি এনার্জি পাচ্ছ। এনার্জি পাচ্ছি। আচ্ছা, তো বাংলাদেশের পাহাড়ি এলাকায় এই ধরনের বুনো ফিগস বা ডুমুর আছে। এটাকে একটু গবেষণা করে চাষাবাদের আওতায় আনা দরকার, এবং এই চাষাবাদ করতে পারলে পাহাড়ি এলাকার মানুষ যারা আছে এটাকে এক্সপোর্ট করে, রপ্তানি করে, তারা কিন্তু সরাসরি বৈদেশিক মুদ্রাটা তারা পাচ্ছে। সারাদিন তো আমাদের কিছু খাওয়া হয় নাই, এখন আমাদের এটাই হ্যাঁ, হচ্ছে আমরা খাবার। ডুমুর খাচ্ছি, এটাই হচ্ছে আমাদের এটা তো খাবার। কিন্তু খুব সুস্বাদু। এগুলো আমি পানিতে ইচ্ছে করে ফেলে দেবো, কারণ পানির থেকে নিচে গড়িয়ে যেখানে মাটিতে যাবে সেখানেই গাছ হবে। তাই
বাংলাদেশের পাহাড়ের একদম প্রত্যন্ত অঞ্চলে আমরা এসেছি, এই জন্য এটা খুবই প্রাচীন এবং এখানে তোমরাই প্রথম। আমি তো সুন্দরবন, শালবন এর আগে দেখেছি। এই বনের বৈশিষ্ট্য কি? সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ বন, যেটা জোয়ার ভাটা এবং লোনা পানির মধ্যে হয়। আর শালবন হচ্ছে একটু উঁচু ভূমিতে বরেন্দ্র এলাকায়, সেখানে শাল জাতীয় গাছপালা হয়। আর এই চিরসবুজ বনের বৈশিষ্ট্য হলো এখানে 3 ধরনের গাছপালা থাকে। নিচে দেখবে হার্স বা ট্রাপস, ঘাসের মতো, তারপরে মিডিয়াম হাইটে দোতলা, আবার 3 তলা, একটা ছাতার মতো 3টা আচ্ছাদন থাকে। 3 ধরনের গ্যালারি হয়, গ্যালারি ফরেস্ট। এই জন্য এটাকে চিরসবুজ বা এভারগ্রিন ফরেস্ট বলে। স্যার, পানিটা আসছে, এই পানিটা আসলে কি শেষ হচ্ছে না, কিন্তু এই পানিটা আসছে কোথা থেকে? Continuous flow, তাই তো? হ্যাঁ, এই হচ্ছে আমাদের চিরসবুজ বনের বৈশিষ্ট্য। এই যে এখানে হাজার হাজার লাখ লাখ গাছপালা যেগুলো আছে না, ওরা কিন্তু এই আকাশ থেকে মেঘ, এই বৃষ্টির পানি তারা ধরছে, তাদের শারীরিক যে কাজকর্ম সেগুলো শেষ করে প্রশোধনের মাধ্যমে, শেকড়ের মাধ্যমে তারা এই যে পাথরের গাছে পানি পড়ছে না, ওই পানিগুলো এখানে জমা হয়ে এই ঝর্ণা হচ্ছে। বৃষ্টির থেকেও এই গাছের কারণে পানিগুলো জমে জমে এই ঝর্ণাতে আসছে, এবং ঝর্ণাগুলো নিচে যখন নেমে যায় তখন এটা নদী হয়ে যায়। সেই সকাল থেকে পানি দিতে যাচ্ছি, আমার মনে হয় সামনে গেলে আমরা সুন্দর একটা cave বা এই জায়গা পাবো। সারাদিন পরিশ্রম, আমার মনে হয় সেই আশাটা হবে। দাঁড়া একটু দেখি, এই যে দেখি পাথর টাথরগুলো এসব আছে নাকি, দেখো তো। ঠিক আছে। ভিতরে যে পুকুর আছে না, হ্যাঁ, চলে গেছে। করে ঢুকে গেছে। চেষ্টা করতে হবে, এখানে পাওয়া যাবে না। অনেক ধরনের নতুন পুকুর। ওই যে কার যেন আসছে। আচ্ছা ভাইয়া, আমরা এই যে সামনে গুহায় যেতে চাচ্ছিলাম, এখান থেকে যেতে পারবো না, পানি বেশি আছে, বর্ষাকাল তো পানি বেড়ে গেছে, গলার মতো পড়বে। এছাড়া কি অন্য কোনো রাস্তা নাই যাওয়ার? রাস্তা তো আছে, আরেকদিকে যেতে হবে। ওরা যে কথা বললো, ওদের কথা অনুযায়ী তাহলে আমরা আবার গাড়ি নিয়ে সেখানে গিয়ে ওই পাহাড় থেকে নেমে আবার ঘোরার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা, ঠিক তোমরা আছে। একটু চলো তাহলে। চলো চলো। খেতাম। এটা কি শুধু পাহাড়েই থাকে নাকি অন্য আমাদের লোকাল? পাহাড়ে কেভি একটা নতুন প্রজাতি, এটা হলো কেভ ডুয়েলিং ব্যাটস। আচ্ছা, তো বাংলাদেশের পাহাড়ি এলাকায় গুহাতে এরকম অনেক ধরনের বাদুড় আছে, বাদুর আছে। এবং যে বাদুড়গুলো এ পর্যন্ত আমাদের কোনো বইয়ে রেকর্ড নেই। কেভ ডুয়েলিং ব্যাটস, এর আগে আমরা 3 প্রজাতির নতুন বাদুড় আবিষ্কার করেছি। একটা হলো কুদুম কেভ থেকে, সেটা হলো হর্স শু ব্যাট। আর দ্বিতীয় প্রজাতি হলো আমরা পেয়েছি বগাত থেকে অনেক উপরে, কেওক্রাডাং যেতে, সেখানে গুহার ভেতরে। আর এটি হচ্ছে তৃতীয় প্রজাতি, যেটা আমরা পেলাম বান্দরবনের রোয়াংছড়ি থেকে বার্মার সীমানার শেষ প্রান্তে। এবং এর মূল বিষয় হলো এ কিন্তু পাখি না,
এ হচ্ছে স্তন্যপায়ী স্তন্যপায়ী প্রাণী। প্রাণী। আমরা যখন বাদুড় দেখি অনেক বড় আকৃতি, তাই না? এবং এটা কিন্তু কোনো শিশু বা কিশোর বা যুবক না, এটা কিন্তু পূর্ণ বয়স্ক একটা বাদুড়। ও আচ্ছা। চলো এটাকে নিয়ে আমরা ছেড়ে দেবো যেখান থেকে নিয়ে এসেছি। আজকে তো তাহলে আমরা যেতে পারলাম না। তাহলে আমরা এখন আর কত দূর যাব? আমরা তো ঠিক সকাল 5টা থেকে শুরু করেছি, তাই না? এখন কটা বাজে দেখো তো? 5:10। ও মাই গড, বেজে গেছে। ইটস অলরেডি 12+, মানে 12 ঘন্টা 10 মিনিট। তারপর আমরা সেই ভেজা কাপড়ে এই 12 ঘন্টা যাবত। আই ডু অ্যাপ্রিশিয়েট, থ্যাংক ইউ। আজকের মতো আমরা আর এখানে যাচ্ছি না, যেহেতু পানি বেশি। প্রথম দিন আমরা প্রায় 12 ঘন্টা 10 মিনিট এইখানে পাহাড়ে অনেক কিছু দেখলাম। চলো আবার কালকে ওই গুহাতে আমরা অন্য দিক দিয়ে। এই তো টারজান লতা, হ্যাঁ? এটার নাম কি বলো তোমরা এটাকে? ওই হ্যাঁ